সংযুক্ত হয়েছি আমরা আমরা ছাত্র এবং কোটা আন্দোলনের পরবর্তী সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এই বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন। ডক্টর আফম খালেদ হোসেন, আপনাকে স্বাগত। ডক্টর আফম খালেদ হোসেন, আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে ধর্ম মন্ত্রণালয় নিয়ে আপনার পরিকল্পনা আমরা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে আমি ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ সাথে বসেছি এবং ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন করেছি। অন্যান্য আমাদের অধীনে কিন্তু ওয়াকফ আমাদের অধীনে, হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট নামে আমাদের 3টা বিভাগ আছে। ইসলামিক ফাউন্ডেশনে তো আমাদের বিশাল কর্মযজ্ঞ, ওখানে পুস্তক প্রকাশনা, দাওয়াতি কর্মকাণ্ড, তারপরে মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা, মডেল মসজিদ, অনেক কাজ ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রিক আছে। এগুলো মন্ত্রণালয় দেখভাল করে থাকে। তো আমাদের যুগ যুগ ধরে ইসলামিক ফাউন্ডেশনে বা ধর্ম মন্ত্রণালয়ে কিছু সমস্যা আছে, কিছু বলতে গেলে কিছু অনিয়মও আছে। আমি দায়িত্ব নেওয়ার পরে আমি আমার কর্মকর্তাদেরকে বলেছি যে যতদিন আল্লাহ কাজ করার সুযোগ দেন, আমি ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, বাইতুল মুকাররম, হজের ব্যাপারটা আমি আন্তরিকভাবে দেখব এবং যেখানে যেখানে অনিয়ম আছে অথবা কিছুটা অবহেলা আছে, এগুলো আমি আন্তরিকভাবে দূর করার প্রয়াসী হব। ইতিমধ্যে আমি কিছু কাজ শুরু করেছি। এদিন ইসলামিক ফাউন্ডেশনে গেছি, কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি এবং ইসলামিক ফাউন্ডেশনকে আমি ঢেলে সাজাতে চাই। এটা আমার একটা গুরুত্বপূর্ণ পরিকল্পনা। ঢেলে সাজাতে চাই। এটাকে 1975 ইংরেজিতে ধর্মপ্রচার, ধর্মচর্চা, পুস্তক প্রকাশনা এবং আমাদের মধ্যে আবার জাকাত আছে, ওয়াকফ আছে, এগুলোকে একটা প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত করার আমি আপ্রাণ চেষ্টা চালাবো। একটা ভাইব্রেন্ট প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত করব, যাতে ইসলামের ট্রু মেসেজ, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে দেওয়ার কথা, মুখের মাধ্যমে, কলমের মাধ্যমে, বই পুস্তকের মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, এটা যেন আছে, নাই এখন নয়, আছে, এটাকে সচল আরো প্রাণবদ্ধ করার পদক্ষেপ। দুই হজ নিয়ে মানুষের মধ্যে নানা কথা আছে। আমরা কাজ করছি এখন, প্রাক নিবন্ধন, প্রাথমিক নিবন্ধনের কাজও শুরু হয়েছে। আমি এই মাস মানে সেপ্টেম্বরে সৌদি আরব কি হজ মন্ত্রীর সাথে একটু আলোচনা করব, কি কি ফ্যাসিলিটিস আমরা পেতে পারি এবং এই হজের প্যাকেজটা অনেকে বলে থাকেন বেশি। ডক্টর খালিদ, আমি আপনাকে এদিকে আপনার কথার সাথে আমি একটা প্রশ্ন অ্যাড করবো। আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনি ইতিমধ্যে একটা ঘোষণা দিয়েছেন যে হজের প্যাকেজের দামটা আপনি কমাবেন। আমরা সাধারণ মানুষ এতে অনেক খুশি হয়েছেন, কিন্তু এটা কি আসলে মানে কমানো সম্ভব কিনা, এই ব্যাপারে আপনারা কি কি পরিকল্পনা নিয়েছেন? এবং এরই সাথে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দেব যে হজ যারা এজেন্সি যারা আছে, এর আগে যারা মানুষের সাথে প্রতারণা করেছেন, ভবিষ্যতে তারা যেন প্রতারণা না করতে পারেন, এই ব্যাপারে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। হজের আমরা যে প্যাকেজটা ঘোষণা করি, এটাকে আমরা আর একটু কমাতে চাই, এটাকে জনবান্ধব করতে চাই। কিছুটা সীমাবদ্ধতা আছে, যেমন আপনারা জানেন হজ উপলক্ষে সৌদি আরবকে আমাদের একটা ট্যাক্স দিতে হবে। মিনা, মুজদালিফা, আরাফা, ওখানে A, B, C, D জোন আছে,
আপনি কোন জোনে থাকবেন ভাড়াটা নির্ধারিত হয়ে যাবে। জি। এগুলো ডলারে আমাদেরকে জমা দিতে হয় সৌদি গভর্নমেন্ট। জি। এক, এরপরে বিমান ভাড়া, দুই ঘর ভাড়া, যেগুলো সরকারিভাবে যায়, বেসরকারিগুলো আলোচনা করছেন। জি। ঘর ভাড়া, 3 নম্বর তাদের খাবার। তো অতীতে একেবারে লাভ দিয়ে 40-50 হাজার টাকা বিমান ভাড়া বেড়ে গেছে। জি। এটা হচ্ছে ডিউ টু সিন্ডিকেশন অফ সাম পিপল। আমি মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি এখন অলরেডি বিমানমন্ত্রী, আমি ওনার সাথে কথা বলেছি এবং উনি আমাকে বলেছেন, ক্যাবিনেটে কথা তুলেছি, বলে যা আমাদের সাথে আলাদা করে বসবেন, আমরা খুব তাড়াতাড়ি বসবো। হজের বিমান ভাড়াটা আমরা যৌক্তিক হারে কমিয়ে ফেলতে চাই, যেটা অতীতে হয়নি। এটা সিন্ডিকেটের কারণে হয়নি, এখন সিন্ডিকেট নেই। এখনো না, হয়তো না, তারা এক্সিস্ট করছে। আছে, তারা হয়তো আছে। সিন্ডিকেট এখনো পর্যন্ত কার্যকর হয় নাই, এমনি সিন্ডিকেট তো আছেই। জি। তো বিগত সময়ে যে সিন্ডিকেশন করে বিমান ভাড়া বানানো হয়েছে, এটাকে আমরা যৌক্তিক হারে কত ভাড়া কমাতে পারবো এটা আমি আগে বলতে পারবো না। এটা বিমানের সাথে আমাদের আলোচনা করতে হবে, করে আমরা এটা যৌক্তিক হারে কমাতে চাই। বিমান ভাড়া যদি কমে যায়, যদি আমরা 40-50 হাজার কমাতে পারি, এটা কিন্তু বিরাট ব্যাপার। দুই, ঘর ভাড়া, যেটা আমরা সরকারিভাবে করি। ঘর ভাড়া যদি আমরা মিডলম্যান বাদ দিয়ে সরাসরি সৌদি মালিকের সাথে কথা বলতে পারি, মিডলম্যান ছাড়া কাজ করা যায় না। একটা গরু বিক্রি করতে গেলে তারপরেও আমরা চেষ্টা করব আমাদের কোনো কর্মকর্তা যাতে এই পবিত্র ইবাদতকে নিয়ে কোনো ধরনের বিজনেস, কোনো ধরনের নজর করতে না পারে। আমাদেরকে ভিজিলেন্ট আমরা থাকবো, সতর্ক থাকবো। এই জন্য আমি জাদ্দা, মক্কা, মদিনা এগুলো যাবো। এটাকেও আমরা যদি একটু কমিয়ে আনতে পারি, কারণ 2023 সালে আমরা হাজিদেরকে টাকা ফেরত দিছি, 50,000 টাকা পর্যন্ত ফেরত দিছি, যে আমরা তো আপনাদের কাছ থেকে নিয়েছিলাম, আমরা টাকা বাঁচি গেছে, এই জন্য ফেরত দিলাম। 24-এ ফেরত হয়নি। আমি আরো একটু চিন্তা করতেছি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অথবা আরো অনেক দেশ, তারা একটু দূরে রাখে, আমরা রাখি মিসফালা ফ্লাইওভারের আশেপাশে, যাতে আমাদের দেশের মানুষরা বৃদ্ধ বয়সে হজ করতে যান, ওনাদের ফিজিক্যাল এবিলিটি কমে যায়, মানুষ একটু হারামের কাছে থাকতে চান। এই জন্য আমরা এই ফেসিলিটিস দিই। তো আপনি যত হারামের কাছে থাকবেন, ভাড়া একটু বাড়বে। তো ইন্দোনেশিয়া এবং অন্য জায়গার হাজিরা তারা আরো 200 মিটার ভিতরে নিয়ে যায়। আজিজিয়া নামে একটা জায়গা আছে, ওখানেও তারা নিয়ে যায়। তো ফলে তাদের রেট কমে যায়। 35,000 টাকা আমরা খাবারের খরচ নিই, এগুলো আমরা আশকোনা, তারা সৌদি আরব যাওয়ার আগে আশকোনায় আমরা ফেরত দিই। এখন আমরা 35,000 টাকা বাদ দিই, ঘর ভাড়া যদি একটু কমাতে পারি, বিমান ভাড়াতেও যদি কমতে পারি, নিঃসন্দেহে আমাদের প্যাকেজ ছোট হয়ে আসবে। আমরা আরো একটা চিন্তা ভাবনা করছি, দুটো প্যাকেজ করা যায় কিনা। একটা হচ্ছে মিসফালা কেন্দ্রিক, আরেকটা 200 কিলোমিটার দূরে যদি করি, তাহলে দুটো প্যাকেজ হয়ে যাবে। তাহলে যারা অ্যাবল, ইকোনমিক্যালি অ্যাবল, ক্যাপেবল, তারা এটা নিল, আর যারা অর্থনৈতিকভাবে একটু দুর্বল, তারা ওইটা নিল। এভাবে আমরা খরচটাকে সীমিত করতে চাই। আপনার মাধ্যমে আপনার দর্শকদের অবহিত করার জন্য আমরা জানাতে চাই, আমাদের মন্ত্রণালয় থেকে একটা বিরাট গ্রুপ সৌদি আরব যায়, এটা যেতে হয়। কারণ ম্যানেজমেন্ট, দেখভাল, একটা মানুষ মারা গেল, তাদের তাফরিন, তাজহিজ, গোসল কাপড় করতে হয়, এই ব্যবস্থা। একটা মানুষ হারিয়ে গেল, তাকে খুঁজে বের করতে হয়, এবং অনেক মানুষ অসুস্থ হয়। আমরা একটা মেডিকেল টিম নিয়ে যাই, মেডিকেল টিমে নেওয়ার ক্ষেত্রেও ওখানে একটু অনিয়ম আছে।
এই অনিয়মটাও দূর করব, অনিয়মটাও দূর করার পদক্ষেপ হাতে নিয়েছি। এক ব্যক্তি যাতে বারে বারে যেতে না পারে, কিছু আবার এক্সপার্ট নিতে হবে। 2 বছর 3 বছর কেসে এক্সপার্ট না নিলে আমরা বেকার যাবো। কিন্তু যারা 5 বছর 7 বছর করে যাচ্ছে কিনা আমি তালিকা নিলে বুঝতে পারবো, কিন্তু অভিযোগ আছে, একটা পেপার রিপোর্টও আছে। যদি নিয়ে আমরা তাদেরকে রাখবো এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আমরা লোক রিক্রুট, ওখানেও আবার কিছু নজরে হয় অ্যাকর্ডিং টু পেপার রিপোর্টস। আমরা একেবারে স্বচ্ছতার সাথে, আমার সাথে স্বাস্থ্যমন্ত্রীর কথা হয়েছে, ওখান থেকেও আমরা ভালো ডাক্তার নেব। এক জায়গা থেকে নয়, মিলিটারি আর্মি থেকে কিছু ডাক্তারদের আমরা এগুলো নেব। আবার ইসলামিক ফাউন্ডেশনের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমাদের কিছু চিকিৎসা কেন্দ্র আছে, MBBS ডাক্তাররা আছে, তাদেরও একটা আকাঙ্ক্ষা যে আমরা ওখানে শরীর, তো আমরা তাদেরকেও শরীর করব। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নেব, আর্মি থেকে নেব, আর আমাদের যে লোকবল আছে ডাক্তার, ওখান থেকেও আমরা নিয়ে আমরা নেব। আমরা প্রায় 1 কোটি টাকার ওষুধ কিনে থাকি প্রতি বছর। এখানে লাইফ সেভিং ড্রাগস থাকে এবং ফার্স্ট এইড থাকে, প্রাথমিক চিকিৎসা থাকে, এবং আমরা কিছু ব্রাদার নিই, সিস্টার্স নিই, কারণ মেয়ে হলে সিস্টার আমরা আমাদের যে সব ঘরগুলো নিই গভর্নমেন্ট প্যাকেজে, ওখানে আমরা প্রতিটি তলায় সিট বসাই, কারণ একটা মানুষ বেহুশ হয়ে গেছে, তার জন্য আমরা সিট পাবো কোথায়, এভাবে ওগুলো বসাই এবং আমরা তাদের ওষুধ সাপ্লাই দিই। এই টাকা এবং আমাদের মন্ত্রণালয় থেকে অনেক অফিসার যেতে হয় তদারকি করার জন্য, মনিটর করার জন্য, ঠিকমতো যাতে হজ সম্পন্ন করতে পারে। এই যে খরচটা যায়, উপদেষ্টা বা মন্ত্রী হিসেবে আমাদের মন্ত্রী যান, সেক্রেটারি যান, অনেক অফিসার আমাদের যেতে হয়। তো এই খরচগুলো আমরা হাজিদের গাড়ে ছাপিয়ে দিই না। এটা আপনি বলতে পারেন যে এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হাজিদের সাবসিডি। আমরা হাজিদের কাছ থেকে যে প্যাকেজটা নিই, এগুলো অ্যাবসলিউটলি তাদের জন্য খরচ হয়। আমার মন্ত্রণালয়ের অফিসার যারা ডাক্তার, নার্স বা আরো যারা যান, তাদের খরচ হাজিদের উপর আমরা দিই না, এটা আমরা নিজেরা খরচ করি। আপনার মাধ্যমে একটা কথা পরিষ্কার করতে চাই, ফেসবুক তো ওপেন, ফেসবুকে একটা কথা বারবার ঘুরে বেড়াচ্ছে যে 70,000 টাকা দিয়ে ওমরা, 3 লাখ টাকা দিয়ে হজ, ধর্ম উপদেষ্টা এটা বলেছেন। একথা সত্য নয়, আমরা এ জাতীয় কথা কোনোদিন বলি নাই, এটা বলারও সুযোগ নেই, কারণ গভর্নমেন্টকে তো আমাদের টাকা দিতে হবে। তো আমরা চাচ্ছি যে আপনি ফেসিলিটিস যদি পেতে চান তাহলে টাকার সংখ্যা একটু বাড়বে। আমরা আজিজিয়াতে রাখলে, আজিয়া থেকে যদি আমরা নিয়মিত গাড়ি দিই অনেক কমে যাবে। আমি একটা প্যাকেজ এরকম করে রাখতে চাচ্ছি, গাড়ি দেব, এখন ফাইনাল করে নেই আমরা কয়েকবার বসবো, এটা করা যায় কিনা এটা আমরা চেষ্টা করি। এবং বেসরকারি ক্ষেত্রে যে সমস্ত এজেন্সিরা হাজির বহন করেন, তাদের মধ্যে অনেকেই ভালো এজেন্সি আছে, আমরা তাদেরকে প্রশংসা করি। কিছু হাজির এজেন্সির পারফরমেন্স ভালো নয়, এগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছি এবং যাদের দুর্নামও রয়েছে তাদেরকে আমরা কিছু লাইসেন্স বাতিল করে দিই, জামানত বাজেয়াপ্ত করে দিই, কিছুকে আমরা সতর্ক করি। এভাবে প্রক্রিয়া আছে, এই মনিটরিংও আমাদের আছে। হাজিদেরকে সেবা দিতে পারে না, হাজি আমাদের কমপ্লেন করছে যে এমন এক জায়গায় রাখছে, সকালবেলা লিফট চললে বিকেলবেলা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা আছে। এবং এবার আমরা এজেন্সিদের ডেকে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে ওনাদেরকে জানিয়ে দেব, আমাদের গাইডলাইনটা জানিয়ে দেব যে আপনারা হাজিদের কষ্ট দেবেন না, হাজিদেরকে ভালো ট্রান্সপোর্ট দেবেন, ক্যাটারিং সিস্টেম যেটা আপনারা করেন একটু ভালো খাবার দিবেন, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবেন। এই একটা গাইডলাইন আমাদের আছে। এই গাইডলাইন যারা ফলো করবে আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে।
আর গাইডলাইন যারা চালাতে ব্যর্থ হবে আমরা তাদের বিরুদ্ধে সামনে ব্যবস্থা নেব, প্রশাসনিক আইনানুগ ব্যবস্থা নেব। মাননীয় উপদেষ্টা, আমরা গণমাধ্যমে দেখেছি যে প্রধান উপদেষ্টা আপনাদেরকে বলেছেন যে মানুষের অনেক প্রত্যাশা আপনাদের প্রতি রয়েছে, এবং আপনার কথার মধ্যে উঠে আসলো যে মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায় অনিয়ম অভিযোগ রয়েছে, এবং আমাদের সূত্র বলে যে ইসলামী ফাউন্ডেশন সহ বিভিন্ন মন্ত্রণালয়তে প্রচুর পরিমাণ দুর্নীতি এবং অনিয়ম রয়েছে। আপনি কি আপনার মন্ত্রণালয়তে এরকম কোনো শুদ্ধ অভিযান করবেন কিনা, কিংবা করলেও সেটা কখন এবং কিভাবে, এই ব্যাপারে একটু আমরা বিস্তারিত জানতে চাচ্ছি। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এগুলো কেবল আমার মন্ত্রণালয় নয়, সব মন্ত্রণালয়ে এগুলো আছে, এবং প্রধান উপদেষ্টা আমাদের ক্যাবিনেট বৈঠকে বলেছেন যাতে আমাদের কাছে অনেক প্রত্যাশা আছে, এবং আমরা একটা রিফরমেশন করে সংস্কারের মাধ্যমে পলিটিক্যাল স্টেবিলিটি, sustainable economic system, restoration of law and order, it is the priority. যে কোনো সময় রাষ্ট্রীয় উপস্থিতিতে দেখা যাবে। এই অষ্টমী পূজা গেল, আজকে দুর্গা পূজা। অষ্টমী পূজার ভিতরে বাংলাদেশ একটা জায়গা থেকে বলা হলো এবছর পূজারি আসছে 5 জন। একটা চ্যানেল এটা প্রচার করলো, বিদেশি চ্যানেল। আমি ওই পুরোহিতকে ডেকে বললাম, আমার কাছে ভিডিও আছে, আপনার লোক এটা বললো কেন? আমরা তো প্রিকশনের মেজার্স উই হ্যাভ টেকেন আপ, এবং যাতে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আবেশে প্রত্যেকে তার ধর্মীয় আচার পালন করতে পারে, আমরা তো ব্যবস্থা নিয়েছি। সেখানে আপনার লোক, একটা ডিস্ট্রিক্টের লোক, ভারতীয় একটা এজেন্সিকে ড্যামেজিং নিউজ দিল যে 5 জন পূজারি আসছে। উনি যিনি সঞ্চালক তিনি বলতেছেন सिर्फ 5 लोग आए थे जहां हजार लोग आते रहते हैं इस साल बांग्लादेश में 5। একথা বোঝাতে চাচ্ছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এই দেশে ধর্ম পালন করতে পারছে। আমি পুরোহিতকে বলেছি, পুরোহিত আমার সামনে তারা ফোন করছে না, আই এম ভেরি মাচ প্লিজ টু হিম। বলছে যে তুমি এজেন্সিকে সাক্ষাৎকার দিলে কেন আমার পারমিশন ছাড়া? 2 5 জন আসছে মানে কি? বললো যে এবছর বন্যার কারণে আমরা জন্মাষ্টমীর অনুষ্ঠান বাতিল করেছি, তারপরেও 5 জন আসছে। কথা কোথায় আর কোথায়? এটা হচ্ছে একটা মিস প্রপাগান্ডা থ্রুআউট দি ওয়ার্ল্ড। বর্তমান সরকারকে অস্থিতিশীল করার একটা পায়তারা ঘটে, একটা ফলাও করে প্রচার হচ্ছে। তো সামনে আছে দুর্গাপূজা। দুর্গাপূজার পরে আমরা বিভিন্ন জেলা প্রশাসককে বলেছি, এসপিদেরকে বলেছি যে সমস্ত প্রস্তুতিমূলক ব্যবস্থা রাখতে হবে। কেউ যদি কোনো দুষ্টামি করে অথবা সিভিল ড্রেসের লোক থাকবে, ওখানে কেউ ইনক্রিজিং করে কাউকে করে, তাৎক্ষণিক তাকে অ্যাকশন করে। এবং আমরা এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই দেশের নাগরিক, তারা তাদের অধিকার পাবেন, তারা তাদের ধর্ম অনুশীলন, ধর্ম প্রচার, উপাসনালয় সংরক্ষণ করা সাংবিধানিক অধিকার আছেন, আমরা তাদেরকে হেল্প করব। আমি কালকে টাকেশ্বরী মন্দিরে গেছি, তো আমার সামনে একজন লোক এসে বলল অমুক জায়গায় ঢাকাতে আমাদেরকে দুর্গাপূজার পারমিশন দেওয়া হচ্ছে। কতদিন যাবত দুর্গাপূজা করেন? আছে পুরোহিতরা আছেন ঢাকেশ্বরী মন্দিরে। বললো যে 7-8 বছর, এবছর কেন করতে দিচ্ছে না? উনি বললেন যে রিজনস আননোন। আমি আমার পিএসকে বললাম যে ফোন লাগান, ভাইস চ্যান্সেলরকে দিন। ভাইস চ্যান্সেলর পাওয়া যায় না, সেকেন্ড অফিসারকে দিয়েছে। আমি বললাম যে উনি আবেদন করছেন, কি ব্যাপার? তিনি বললেন এর নাম কি অমুক? আমি কাগজ দেখে বললাম অমুক। উনি আসছিলেন, আমরা একটা ভেন্যুটা বদলাতে বলেছি। আমি ওনাকে বললাম ভেন্যু বদলান না, বিশ্ববিদ্যালয় এলাকায় আপনি করবেন তো আপনি ভেন্যুটা বদলান। এবং ওনাকে বললাম যে আপনি ওনার সাথে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করে যান। ওনাদেরকে বলা হচ্ছে যে
আইন শৃঙ্খলা সিকিউরিটি প্রবলেম আছে। তো আমি ওনাকে বললাম সিকিউরিটি যদি ওখানে দিতে না পারে সিকিউরিটি টাকা থেকে তো টাকা দেবে। ওই প্রফেসরকে বললাম যে সিকিউরিটি প্রবলেম কথা বলছো, কোনো সিকিউরিটি প্রবলেম নাই, দেশকা থেকে আমরা পাবো। আমি বললাম যে তারা যেমন 7-8 বছর থেকে করে আছে, 1 বছরও থেকে তারা করতে পারে। অতএব প্রত্যেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, নৃগোষ্ঠী প্রত্যেকে যাতে তার ধর্ম কর্ম পালন করতে পারে সে অধিকার থাকে। কোনো ব্যক্তি যদি উপাসনালয়ে হামলা চালায় করতে পারে, ডিল ছুটতে পারে, তো সে তো ক্রিমিনাল। আমরা তো ক্রিমিনালকে আইনের আওতায় আনবো। আমি আপনার মাধ্যমে একথা সামনে দুর্গা পূজা আসতেছে, আমি সনাতন ভাইদেরকে অনুরোধ করি, আপনারা পূজা মণ্ডপের বাইরে, পূজা মণ্ডপের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা লাগান, সিসি ক্যামেরা লাগান এবং একটা ভিজিলেন্ট টিম করেন সিভিল ড্রেসে। কারা কারা সরকারি করে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে থাকবে, তারাও যদি এটা প্রিকশনারি মেজার নেয়, আমরা অপরাধীকে আইডেন্টিফাই করে শাস্তির আওতায় আনতে হবে। এবার আমাদের উপর চাপিয়ে দিলে হবে না। অজপাড়া গায়ে ছোট গ্রাম, ওখানে একটা মন্দির আছে, রাত্রে নিচে মানুষ ঘুম, সে ঢুকে প্রতিদিন হাতটা ভাঙিয়ে দিল। কেন মসজিদে চুরি হয় না? মসজিদে গড়ি নিয়ে যায় না, জুতা চুরি হয়। মসজিদের এই ভালো ভালো চেয়ারগুলো রাতে নিয়ে যায়, এটা তো সব জায়গায় হয়। যারা করে এরা মূলত ক্রিমিনাল। এই ক্রিমিনালদেরকে আমরা আইনের আওতায় আনি। তো একটা অসাম্প্রদায়িক একটা চেতনা, যার যা ধর্ম সে পালন করবে, কোনো আপত্তি নেই। আমাদের যে কমিউনাল হারমোনি, ধর্মীয় সম্প্রীতি, এটা বহাল রেখে আমরা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। বিভিন্ন পরিকল্পনা আছে আমার মন্ত্রণালয়ে, আমরা এগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করি। মাননীয় উপদেষ্টা, আমরা একটা শব্দ শুনি সব সময়, সেটা হচ্ছে গিয়ে যে মাইনরিটি কমিউনিটি। এই মাইনরিটি কমিউনিটি নিয়ে দেখা যায় সংখ্যালঘু, যেটা বাংলাতে বলে, সংখ্যালঘু নিয়ে আমরা দেখেছি আমাদের শাসক যারা এসেছেন তারাই রাজনীতি করেছেন কোনো না কোনো সময়। এইটা বন্ধ করার আসলে মানে কোনো রাস্তা আছে কিনা, আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? এখন এই সংখ্যালঘু শব্দটা আমরা কিভাবে বাদ দিয়ে দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, এ ব্যাপারে আপনার মন্তব্য জানাচ্ছি। ধন্যবাদ। সংখ্যালঘু শব্দটা আমাদের সংবিধানে নেই, এই জন্য আমরা ব্যবহার করি সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, এসব এই টার্মসগুলো আমরা ব্যবহার করি। ওই মাইনরিটি কতটা আসে কেন? বিদেশ থেকে যখন কোনো চ্যানেল বক্তব্য রাখে, অথবা ফরেন এম্বাসিজ থেকে, মিশনস থেকে যখন আমাদের কাছে চিঠি আসে, তারা পারসিকিউশন অফ মাইনরিটিস শব্দ ইউজ করে, ওনারা করতেছে। এটা ওনাদের একটা মানে অন্য কথা বললো, অন্যান্য কথা বলার পরে যে বললো যে উই আর কনসার্ন অ্যাবাউট দি পারসিকিউশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ। মাইনরিটি শব্দটা তারা ব্যবহার করার কারণে আমরাও করি, আর না হলে আমাদের সংবিধানে মাইনরিটি কোনো শব্দ নেই। জাতিগোষ্ঠী আছে, হিন্দু, বৌদ্ধ। আর এটা কমাতে গেলে এই টার্মটা যদি আপনি বদলাতে চান, তাহলে তো সংবিধান লাগবে। তো সংবিধানের জন্য তখন এমপি নেই। যারা সামনে আসবে তারা যেন এই ব্যাপারটি নিয়ে কাজ করে। মাননীয় উপদেষ্টা, আপনার কাছে আমার আরেকটা বিষয় জানা আছে, সেটা হচ্ছে যে আমরা দেখি যে আমাদের তাবলিগের 2টা গ্রুপ আছে। আপনি যেহেতু এখন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এই দ্বন্দ্ব নিরসনে আপনার কোনো উদ্যোগ আছে? আচ্ছা, 2 গ্রুপ আমার কাছে আসছে। দ্বন্দ্ব তো অনেক আগে থেকে, কাছাকাছি আনার, 2টাকে এক করার সুযোগ নেই। মাঝখানে হিমালয় পর্বত দাঁড়িয়ে গেছে। 2 গ্রুপকে এক করা বাংলাদেশে পার্টিকুলারলি এটা মাঝখানে উর্দু যেটা শব্দ আছে ফার্সিতে, কুহে হামালা, হিমালয় পর্বত দাঁড়িয়ে গেছে। তবে
দুই গ্রুপ যাতে দুই গ্রুপের দাবি আছে আমরা কাকরাইল মসজিদ ব্যবহার করতে চাই সমানুপাতিক হারে, এবং টঙ্গীর মাঠও আমরা সমানুপাতিক হারে ব্যবহার করতে চাই। আমরা মৌলানা সাদ সাহেবকে বাংলাদেশে আনতে চাই, এটা ওনাদের দাবি। এই পক্ষের দাবি আছে, তারা বললো যে বর্তমান যেটা কাকরাইলের মসজিদ আছে এটা তো ওয়াকফ, এটা তো ট্রাস্টি বোর্ডের অধীনে। ওনাদের বক্তব্য আমার আজকে যেটা বলে গেলেন ট্রাস্টি বোর্ডের অধীনে, তাহলে তো এটা ওনাদের দাবি কি করে থাকে, এ জাতীয় কথা বলছেন। তো অন্তত পক্ষে দুই গ্রুপে মারামারি হয়, রক্ত ঝরে মানুষও মারা গেছে বলে, এটাকে একটু কাছাকাছি আনা, এক করা যাবে না, এক করা যাওয়ার সম্ভাবনা। হযরত দারুল উলুম দেওবন্দের হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব যেটা মালিক খুব চেষ্টা করেছেন, কিন্তু এটা সফল হয়নি। তো দুই গ্রুপকে আমরা অন্তত পক্ষে একটু মিল মহব্বতের ভিতরে কাছাকাছি আনার আমরা একটা চেষ্টা করবো, যাতে মারামারিটা না হয়, ধর্মের নামে হানাহানি না হয়, দাওয়াতে তাবলীগের নামে যাতে মানুষের কাছে একটা ভুল মেসেজ না যায়, সেই চেষ্টা আমরা করবো। আরেকটা কথা হচ্ছে, এই কাজটা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে নয়, এটার এতদিন দায়িত্ব পালন করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী, যেহেতু ইট রিলেটেড উইথ দি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। তবে ধর্ম মন্ত্রণালয় যদি আমাকে ডাকেন তাহলে আমি সেখানে উপস্থিত হব এবং ওনারা ডিল করবেন। তো আমি চাচ্ছি যে ধর্ম মন্ত্রণালয় এবং আমার মন্ত্রণালয় একই বিল্ডিং, আমাদের সাথে কথা হবে। আমি চাচ্ছি যে কোনো ধরনের কোনো সংঘাত ছাড়া, হানাহানি ছাড়া, এই উভয় গ্রুপ অতীতে যেভাবে করে আসছে আরও একটু কাছাকাছি এসে সংঘাত বুঝাবুঝি পরিহার করে তারা দুজনেই সেপারেটলি এই ইজতেমা এই কাজগুলো করার যদি তারা মানসিকতা রাখেন, আমরা হেল্প করতে প্রস্তুত আছি, সহযোগিতা করতে প্রস্তুত। আমরা শেষ প্রশ্ন আপনার কাছে করবো যে আমরা জানি বাংলাদেশ মসজিদের শহর, এবং এই মসজিদের শহরে আমাদের ইমাম মুয়াজ্জিন যারা আছেন তারা আর্থিকভাবে খুবই দুর্বল থাকে। এই বিষয়ে আপনার কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, এই ব্যাপারটা আমি। আচ্ছা, খুব সুন্দর এবং খুব সম্পর্কিত প্রশ্ন। বাংলাদেশে 3.5 লাখ মসজিদ আছে, এর মধ্যে 4টে মসজিদ ইসলামের ফাউন্ডেশন থাকে। বাইতুল মুকাররম, আন্তর্জাতিক শাহজাহান মসজিদ, জমিতুল ফলা, রাজশাহীর হেতেমা। এই 4টে আমরা সরাসরি চালাই। এই 4টের ইমামদেরকে আমরা বেতন দিই। এয়ার কনস্ট্রাকশন, বিউটিফিকেশন, ডেভেলপমেন্ট সবগুলো আমাদের মন্ত্রণালয়ের অধীনে ইসলাম ফাউন্ডেশন পরিচালিত। আর মডেল মসজিদ যেগুলো হচ্ছে এগুলো সরাসরি আমাদের অধীনে পরিচালিত। আমি একটু অ্যাড করে দিই যে মডেল মসজিদের যে কার্যক্রমটা আছে এটা কি সামনে আরো চলবে কিনা, চলবে। আমাদের প্রতিটি উপজেলায় যে একটা করে মডেল মসজিদ করার কথা, আমরা চাইলে সবগুলো করতে পারি। একটা মসজিদ করতে 15 কোটি টাকা লাগে, তো হচ্ছে, এটা চলছে এবং প্রতিটি উপজেলায় হবে। ওখানেও আবার ইমামদের বেতন 15,000। তো যারা এই পরিকল্পনা ফর্মুলেট করেছেন, 15 কোটি টাকা খরচ করে একটা মসজিদ তৈরি হবে, ইমামের বেতন 15,000 টাকা হবে কেন? ওনাদের উচিত ছিল, যারা করেছেন, যারা এই পরিকল্পনাটা প্রণয়ন করেছেন, ওনাদের উচিত ছিল ইমাম মুয়াজ্জিনের জন্য একটা হ্যান্ডসাম স্যালারি নির্ধারণ। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, আমাদের দেশে রিজার্ভ নেই, আমরা ফিন্যান্স রিলেটেড কোনো প্রকল্প এখন নিতে পারবো না, বেতন বাড়িয়ে দেওয়া, এ করে সে করে। কেবলমাত্র আমরা দায়িত্ব নেওয়ার পরে 2 বিলিয়ন আমাদের ফরেন রেমিটেন্স আসছে। তো আমাদের তো ডলার নাই, রপ্তানি, এগুলো করতে তো সময় লাগছে। এখন আমরা কারো বেতন এই মুহূর্তে তো বাড়াতে পারি না, সে সক্ষমতা আমাদের নাই। বাকি 3.5 লাখ মসজিদ ম্যানেজড, অর্গানাইজড বাই দি লোকাল কমিটি। একজনের দাদা বা ওনার বাপ একটা মসজিদ দিয়ে গেছেন
কোনো সময় দলিল আছে, কোনো মসজিদে দলিল নাই, নামাজ পড়ো আমার জায়গায় জায়গা দিলাম, আগে যখন এরকম জি। দলিল নাই আর নামাজ পড়ো আমার জায়গায়, আমি এটা দিয়ে দিলাম, অথবা দলিল আছে। তাহলে যাদের দলিল আছে অথবা জায়গার যারা অরিজিনাল মালিক তারা মুতওয়াল্লি হয়েছে, মুরব্বীকে মুতওয়াল্লি করেছে। তো প্রায় ক্ষেত্রে এটা ওই ওনারাই কম দামে কম 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 পারিশ্রমিকে ইমাম নিয়োগ করেন, মসজিদের ডেভেলপমেন্ট করেন, ইমাম মুয়াজ্জিন খাদেমকে তারা একটা হ্যান্ডসাম স্যালারি দেন না, একেবারে দেন না কথা বলবো না, দেয় কিছু কিছু মসজিদে খুব ভালো সম্মানে দেয়। আমি দায়িত্ব নেওয়ার আগে 16-17 বছর একটা মসজিদে খতিব ছিলাম, তারা তারা আমার খুব সম্মান করতো, খুব সম্মান করতো আমাকে। এরকম কিছু মসজিদ আছে। আবার কিছু মসজিদ আছে ওয়াকফ করা, মনে করেন 100 বছর আগে এক মানুষ 10 শতক জায়গা মসজিদের জন্য ওয়াকফ করে গেছে, ওয়াকফ লিল্লাহ বা ওয়াকফ লিল আওলাদ, বাচ্চাদের জন্য আমার এই মসজিদের মুতওয়াল্লি হবে আমার ছেলেরা, অথবা এই মসজিদ আমরা করে দিন। হাজার হাজার মসজিদ আছে যেগুলো ওয়াকফ মসজিদ, আমাদের কাছে এগুলো তথ্য নেই, হালনাগাদ তথ্য নেই। আমি এই ওয়াকফ এটা আমাদের আন্ডারে ওয়াকফ অফিসে গেছি এবং আমি একটা টিম পাইছি যারা ভলান্টারিলি আমাদের কাছ থেকে কোনো পয়সা না নিয়ে তারা জড়িত ছিল, এবং এগুলো আমার ডাটাবেস করব যে কয়টা মসজিদ বাংলাদেশে রেজিস্টার্ড, এবং ডিসি সাহেব যদি বলেন যে তোমার মসজিদের দলিল নিয়ে আসো, খতিয়ান নিয়ে আসো, তাহলে আনতে রাখতে হবে। এবং আমরা যেটা উদ্ধার করতে পারি 3.5 লাখ মসজিদ, আমরা মনে করি বিপুল মসজিদ আমরা ওয়াকফের আওতায় আনতে পারবো। কাজটা কঠিন, সময় সাপেক্ষ, আনতে পারলে এদের জন্য বেতন কাঠামো করা আমাদের জন্য মোটেই কঠিন না। আমরা একটা সম্মানজনক বেতন কাঠামোতে বেতন দেবো, যেহেতু ওখানে আয় আছে। আর যে সমস্ত মাজার কেন্দ্রিক মসজিদ আছে এগুলোতে তারা ওয়াকফকে দেয় 5%। তারা করে কি, সারা বছরের আয়গুলো করে অডিট করে, অডিটে ওই হাইট করে আয়টা কম দেখায়, আয়টা কম দেখালে 5% কম দিতে হবে। এবং ওয়াকফ প্রশাসনে যারা কাজ করেন, গভর্নমেন্টেরও আছেন, এডিশনাল সেক্রেটারিরা আছেন, ওনারা যে মাত্র ওয়াকফতে প্রেশনে আসেন তাদের বেতন গভর্নমেন্ট দেয় না, তাদের বেতন ওই ওয়াকফ 5% থেকে দিতে। আমি খোঁজ নিয়ে জানলাম আমাদের একটা বড় বিল্ডিং আছে, ওখানে বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে, তারা ভাড়া দেয়। তো ওই 5% খরচ যাওয়ার পরে সারপ্লাস থাকে। আমরা একটা চিন্তা ভাবনা করেছি, উদ্যোগ নিতে যাচ্ছি, আমরা একটা জরিপ চালাব ওই রেজিস্টার্ড ওয়াকফ মসজিদগুলো উদ্ধার করার জন্য। এছাড়া আমরা চিন্তা ভাবনা করছি মন্ত্রণালয়ে বসবো, সিনিয়র অফিসারদের সাথে কথা বলবো, এক্সপার্টদের সাথে কথা বলে যেগুলো আমাদের ওয়াকফ নয়, ও ভালো মসজিদ, যেমন এই মসজিদে বিয়ামের একটা মসজিদ আছে, তো আমি তো এখানে অস্থায়ী, তাদের অতিথি, এখানে আমি নামাজ পড়ি। তো ইমাম সাহেব প্রতি জুমাতে মানুষ চাঁদা দেন, চাঁদার পরিমাণ আজকে মতো হয় 27,000, এর আগে 31,000। তাহলে 4 মাসে 4 সপ্তাহে লাখেরও বেশি, বিশাল হয় না? অনেক হয়। এই মসজিদ, পাগলা মসজিদটাকেও আমরা পাই, কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে পাই। এগুলো ডিসি যেহেতু সভাপতি, ওই 5% এটা স্বচ্ছ 5% আমাদের কাছে, বাকিগুলো থেকে আমরা পাই না। তো মানুষ মসজিদে দেয়, কম দেয়, বেশি দেয়। আমরা ডিসির মাধ্যমে অথবা আমাদের ম্যান পাওয়ারের মাধ্যমে আমরা যদি তাদের আয়টা বের করতে পারি, তাহলে ওই ইমাম মুয়াজ্জিন খাদেমের জন্য সম্মানজনক একটা জীবিকার বেতন
আপনি বেতন স্কেল আমরা বলতে পারি, স্কেল তো অন্য জিনিস, জি। স্কেল অন্য জিনিস। কাঠামো তৈরি করতে গেলে এটা তো প্রত্যেককে দিতে হবে, এটা সম্মানজনক বেতন যাতে ওনারা দিতে পারেন সে ব্যবস্থা করার এটা চিন্তা ভাবনা করছি। মাননীয় উপদেষ্টা, আপনাকে দামি সময় আমাদেরকে দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি ছোট করে বলুন। ধন্যবাদ। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বললাম এবং আমি ধন্যবাদ জানাই, শুকরিয়া। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রতিটা সেক্টরে উন্নতি হোক, মানুষের জীবনযাত্রা আরো উন্নতি হোক, এই আশা ব্যক্ত রেখে আজকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।